হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অভিষেক দাস চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। অলরেডি আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের দুটো ক্লাস কমপ্লিট করে নিয়েছি এবং আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার কী কী টাইপ হয়। টোটাল 4টে টাইপে রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করা যায়। আমরা অলরেডি দুটো টাইপ পড়ে নিয়েছি। আমরা কী কী করেছি, দুটো টাইপ পড়েছি। একটা পড়েছি সংযোজন বিক্রিয়া এবং সেকেন্ডটা পড়েছি বিয়োজন বিক্রিয়া। তাহলে আমি তোমাকে বলেছিলাম শর্টভাবে সংযোজন বিক্রিয়াকে আমরা কীভাবে মনে রাখবো। সংযোজন বিক্রিয়া মানে দুটি বিক্রিয়ক থেকে, মানে এ আর বি দুটি বিক্রিয়ক, সেখান থেকে যদি একটা বিক্রিয়িত পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। এই ফরম্যাটটাকে মনে রাখতে হবে যে দুটি বিক্রিয়ক থেকে, এ আর বি এই দুটি বিক্রিয়ক থেকে একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, এটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবং বিয়োজন বিক্রিয়া কি ছিল? বিয়োজন বিক্রিয়া ছিল একটা বিক্রিয়ক এ থেকে তৈরি হচ্ছে দুটো বিক্রিয়াজাত পদার্থ বা তার বেশি, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। মানে একটা বিক্রিয়ক থেকে দুই বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া আমরা অলরেডি পড়ে নিয়েছি টাইপ। আজ পড়ব প্রতিস্থাপন বিক্রিয়া এবং নেক্সট পড়ব দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এই দুটো টাইপ পড়লে টোটাল জারণ বিজারণের যে 4টে টাইপ হয় মেন সেই টাইপগুলোকে করা হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো করে থিওরিটাকে বোঝো এবং ক্লাসটাকে করো কন্টিনিউ আমার সাথে, ঠিক আছে? রেলে এনসিআরটি থেকে হুবহু কোশ্চেন টুকে দেবে পুরো লাইন বাই লাইন। রেলের প্রতিটা পরীক্ষায় গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান, তুমি যেখানেই যাবে, যেখানেই সায়েন্স আছে সেখানেই থেকে এনসিআরটি থেকে কোশ্চেন হুবহু কমন চলে আসবে। তাহলে এনসিআরটিটা রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বুক, এনসিআরটি বুক, এবং সেখান থেকে লাইন বাই লাইন কোশ্চেন দেয় রেল। তো ভালো করে থিওরি পড়তে হবে এবং এমসিকিউ সলিউশন করতে হবে। আমি যেভাবে থিওরি তোমাদের পড়িয়ে দিচ্ছি ফ্রিতে ইউটিউবে, তোমরা আমার কাছ থেকে থিওরিটা শেখো এবং কমপ্লিট করো, তারপরে প্রিভিয়াস ইয়ারের বইটাকে লাগিয়ে দেখো তোমরা পারো কিনা। আশা করি 90% কোশ্চেন তোমরা সলভ করতে পারবে প্রিভিয়াস ইয়ারে, যেগুলো 2024-এর নোটিফিকেশন অনুসারে পরীক্ষা হয়েছে এএলপি টেকনিশিয়ানগুলো। তুমি টেকনিশিয়ানের যে 40 মার্কস সেখান থেকে তুমি লাগিয়ে দেখো 40 মার্কস, হুবহু 40-তে 40 কমন, 40-তে 40 আউট অফ 40 এনসিআরটি বুক থেকে টুকে দিয়েছে। তুমি দেখবে লাগিয়ে, যে না হয় আমার কথা। আর আমি যা পড়াচ্ছি, আমার পড়ানোর পরে তুমি এনসিআরটির পিআইকিউগুলো সলভ করো, এলপি টেকনিশিয়ান যে পিআইকিউ এসছে সেগুলো দেখো, হুবহু করতে পারবে 90% কোশ্চেন, 90 থেকে 95% কোশ্চেন। ঠিক আছে? তাহলে চলো আজকে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ফার্স্ট টাইপ দেখবো কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এর কি ফরম্যাট হতে পারে দাদা একটু বলো। এর ফরম্যাট কি হতে পারে? এর ফরম্যাট প্রতিস্থাপন, মানে একজন একজনকে প্রতিস্থাপন করে দিচ্ছে, এটাই তো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এর কি ফরম্যাট হতে পারে? এর ফরম্যাট হতে পারে, লেখো ফরম্যাটটা, যে এ ধরো একটা বিক্রিয়া, তার সাথে বি আর সি নিল, ঠিক আছে? এই নেওয়া হলো। এবার এ বি কে প্রতিস্থাপন করে দিচ্ছে, মানে এ বি কে প্রতিস্থাপন করে এর সাথে সি এর বন্ড তৈরি করে নিচ্ছে। এই যে এ সি এর সাথে জুড়ে যাচ্ছে এবং বি কে আলাদা করে দিচ্ছে। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় কেন? যার ক্ষমতা বেশি সে অপরজন যার হচ্ছে দুর্বল তাকে সরিয়ে দিতে পারে। এখানেও সেম, এর ক্ষমতা বেশি এবং বি এর ক্ষমতা কম এখানে, তার জন্য বি কে সরিয়ে এ সি এর সাথে বন্ডিং করে নিল। ঠিক আছে? সি এর সাথে বন্ডিং করে নিল। যেমন যে কোনো, এগুলো কেউ খারাপভাবে নেবে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি অংশ হয়, তোমরা দেখবে যে একটু টাকা পয়সা, সব মেয়েকে বলছি না, কিছু টাকা পয়সা হলে সেই ছেলে দিয়ে কিন্তু চলে যাদের টাকা পয়সা বেশি, এবং যে কম টাকা পয়সা তার সাথে কিন্তু বিয়ে করে না তারা ভবিষ্যতে গিয়ে। সেম জিনিস এখানে, এ এর ক্ষমতা বেশি, তার জন্য এ বি কে সরিয়ে দিল, দিয়ে এ সি এর সাথে বন্ডিং করলো এবং বি আলাদা হয়ে গেল। এই এই প্রসেসটাকেই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ফরম্যাট। ঠিক আছে? এইরকম ভাবেই হবে, মানে একজন একজনকে প্রতিস্থাপন করে দেবে। এটা আমরা যখন ধাতুর সক্রিয়তা শ্রেণী পড়বো তখন আমরা শিখবো সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা, পটাশিয়াম। সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। এইভাবে পরপর সিরিজ আসবে, ঠিক আছে? মানে নিচের দিকে কমবে, উপরে যে থাকবে সে সব থেকে বেশি সক্রিয়। এই সক্রিয়তা শ্রেণী অনুসারেই আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়। যদি এখানে কে থাকে, এখানে জেটি থাকে, তাহলে এই কে কিন্তু জেটিকে জিঙ্কে সরিয়ে দিতে পারে, কারণ কে এর ক্ষমতা বেশি, তার জন্য কে জিঙ্কে প্রতিস্থাপন করে কে ওর সাথে জুড়ে গেল সি এর সাথে। বুঝতে পারলে? এবার কি বলেছে বইতে দেখা যাক। প্রতিস্থাপন বিক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করলে এবার বইতে কি বলেছে সেভাবে আমরা পড়ি। দেখো, 3টি লোহার পিন নাও এবং এদের সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করো। ঠিক আছে, পরিষ্কার করলাম। এবং এ ও বি চিহ্নিত 2টি টেস্ট টিউব নাও, প্রতিটি টেস্ট টিউবে প্রায় 10 ml কপার সালফেট দ্রবণ নাও।
এবং দুটি লোহার পিনকে সুতো দিয়ে একসঙ্গে বেঁধে দাও এবং এদেরকে বীজ চেস্ট টিউব দ্বারা কপার সালফেট দ্বারা ডুবিয়ে রাখো এবং পিনকে আলাদা করো লোহার। এই যে পরীক্ষাটা দিয়েছে এই কপার সালফেট দ্রবণে, এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার আমরা ধাতু তত্ত্বে ভালোভাবে পড়বো। এইটা এখানে তেমন ভাবে দেওয়া নেই, ঠিক আছে, এখানে জাস্ট দেওয়া আছে যে এই যে লোহার পিনের বর্ণ বাদামি হলো কেন, মনে রাখতে হবে লোহার পিনের বর্ণ বাদামি হলো কেন কপার সালফেট দেওয়ার জন্য, এবং কপার সালফেটের দ্রবণের বর্ণ ফিকে হয়ে গেল কেন, এই জিনিসটা এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। কি বলতে দেখো, এই যে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দিয়ে দেখো, আয়রনের সাথে কি নিয়েছে কপার সালফেট, আয়রনের সাথে কি নিয়েছে কপার সালফেট, তাহলে আয়রন দেখো কপারকে প্রতিস্থাপন করে দিচ্ছে, দেখো আয়রন জুড়ে যাচ্ছে আয়রন সালফেট এবং কপারকে সাইডে ফেলে দিল, তাহলে আয়রনের ক্ষমতা বেশি, তাহলে সক্রিয়তা শ্রেণী অনুসারে আয়রন কপারের আগে আছে, তার জন্যই তো আয়রন কপারের আগে আছে, তার জন্যই তো আয়রন কপারকে সরিয়ে দিল, দিয়ে আয়রন সালফেট করলো এবং সিইউ বা কপারকে ফেলে দিল বাইরে, ঠেলে দিল। নেক্সট ভাবে দেখো কি বলছে, এই বিক্রিয়াতে আয়রন অপর মৌল কপারকে কপার সালফেটের দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে বা সরিয়ে দেয়, এই বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া নামে পরিচিত। বুঝতে পারলে, তাহলে এই বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া নামে পরিচিত। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার আরো কয়েকটি উদাহরণ, জিঙ্কের সাথে জেডের সাথে কপার সালফেট নাও, তাহলে কি হলো, এখানে দেখো জিঙ্ক জেডের কপারকে সরিয়ে দিল, দিয়ে জিঙ্ক সালফেট করলো এবং কপার আলাদা করে দিল। এখানে লেড দেখো, লেড থেকে কপার ক্লোরাইড নিয়েছে, দেখো এখানে লেটের কপারের থেকে লেডের প্রতি সক্রিয়তা ধাতু শ্রেণীতে আগে রয়েছে, তার জন্যে তো কপারকে লেড ছড়িয়ে দিল, দিয়ে কি করলো কপার ক্লোরাইড করলো, দিয়ে কপারকে আলাদা করে দিল, লেড ক্লোরাইড হলো এবং কপারকে আলাদা করে দিল। এখান থেকে যে কোশ্চেনটা মেন আসে, এবং একটা জিনিস তোমাদের বলেছিলাম মনে আছে কিনা জানি না, যে কপারের সাথে যদি আমরা অক্সিজেনকে জুড়ি তাহলে কপারের কালার কি পরীক্ষা আসে, কপারের কালার কি হবে কালো, কপারের সাথে যদি আমরা অক্সিজেনকে জুড়ি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কপারের কালার হবে কালো, এবং এই সেম কপার, এই কপারের সাথেই যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে দিই তাহলে এর কালার হবে সবুজ, তাহলে কপার কালার হবে কি সবুজ হলো। কপারের সাথে যদি অক্সিজেনকে দিই তাহলে কপার হবে কালো, কপারের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তাহলে কপার কালার হবে কি সবুজ। এটা একটু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু চলে আসে, ঠিক আছে, এগুলো রেলের পিআইকিউ থেকে এসেছে। এখানে আরেকটা কোশ্চেন হয়, এই যে FeCuSO4 এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটি থেকে আয়ন হিসেবে কাজ করে কে, আয়ন হিসাবে কাজ করে কে, আয়ন হিসাবে কাজ করে কে, তাহলে কোশ্চেন হচ্ছে এই যে বিক্রিয়াগুলো আছে এখানে আয়ন হিসাবে কাজ করে কে, কোশ্চেন হচ্ছে এটা আয়ন হিসেবে কাজ করে কে। তা তোমরা দেখতে পাবে, আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম যে জলীয় দ্রবণে একমাত্র ইলেকট্রনগুলো বেরিয়ে যায় বা আয়ন হিসেবে সবকিছু কাজ হয় জলীয় দ্রবণেই, জলীয় দ্রবণেই প্লাস হয় মাইনাস হয় আয়নগুলোকে তৈরি হয়। তাই জলীয় দ্রবণে কি আছে দেখো, এখানে জলীয় দেখো এই যে সালফেট, এই সালফেটটা দেখো অ্যাকোয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ আছে, তাহলে দেখো এখানেও সালফেট জলীয় দ্রবণ আছে, সালফেটই একমাত্র ফিক্সড যে দুই জায়গাতেই জলীয় দ্রবণে আছে, তাহলে এখানে কে জলীয় দ্রবণে আছে, জলীয় দ্রবণে আয়ন আয়ন দেবে SO4, এইকে একমাত্র আয়ন দেবে এখানে, তাহলে SO4ই আয়ন দেবে। এই বিক্রিয়ায় কি দেবে, এই বিক্রিয়া দেখো SO4ই আয়ন দেবে, কারণ SO4 এখানেও দেখো জলীয় দ্রবণে আছে, এখানেও জলীয় দ্রবণে আছে, তাহলে এই দু জায়গায় যখন জলীয় দ্রবণ হিসাবে আছে তাহলে SO4ই এখানেও আয়ন দেবে, তাহলে সেকেন্ড বিক্রিয়াতেও কে দেবে SO4ই দেবে, সেকেন্ড বিক্রিয়াতেও আয়ন কে দেবে SO4ই দেবে। এবং থার্ড বিক্রিয়াতে বলো তো তোমরা, থার্ড বিক্রিয়ায় কি আয়ন দেবে বলো, থার্ড বিক্রিয়া আয়ন দেবে, দেখতে পাচ্ছি আমরা কপার ক্লোরাইড, কিন্তু এই যে ক্লোরাইড বা ক্লোরিন, এই ক্লোরিন দেখো এখানে জলীয় দ্রবণে, এখানে দেখো Cl2 জলীয় দ্রবণে, তাহলে আমাদের কে আয়ন দিচ্ছে Cl2ই কিন্তু এখানে আয়ন দেবে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে কে আয়ন দেবে বিক্রিয়া থেকে। এটা দেখো আমাদের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমরা বলবো কি করে, কনসেপ্টকে আমাদের ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমরা বলতে পারবো। যেহেতু আমরা জানি যে জলীয় দ্রবণেতেই আয়ন তৈরি হয়, প্লাস মাইনাস এটাগুলো ভাঙে, তাহলে এখানে জলীয় দ্রবণে যে দুটো কমন থাকবে সেটাই আমাকে তাহলে আয়ন দেবে, বুঝতে পারলে, তাহলে সেটাই আমাকে আয়ন দেবে, তাহলে এখানে জলীয় দ্রবণে কে আয়ন দেবে Cl2 আয়ন দেবে হলো। এখানে দেখো বলেছে জিঙ্ক লেড কপার থেকে অধিক সক্রিয় মৌল, এরা কপারের যৌগ থেকে কপারকে প্রতিস্থাপন করে। ওকে, হয়ে গেল একটা ফার্স্ট, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা শিখলাম। প্রতিস্থাপন মানে কি বলছে, সক্রিয়তা শ্রেণীর যে ধাতু আগে থাকবে সেই ধাতু পরের নিচের যে সক্রিয়তা শ্রেণীর ধাতুগুলো থাকবে সেই ধাতুগুলোকে প্রতিস্থাপন করে দেবে, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মেন ফান্ডা। ওকে, নেক্সট আমরা টাইপ শিখবো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই রিয়াকশনকে আমরা দেখো অধক্ষেপণ দ্রবণ বলতে পারি, অধক্ষেপণ বিক্রিয়া বলতে পারি, যে অধক্ষেপণ বিক্রিয়াও বলি। অধক্ষেপণ বিক্রিয়া কেন বলি আমরা, কারণ এখানে দেখো কি পড়েছে, দেখো তোমরা একটা সাদা বর্ণের পদার্থ দেখতে পাবে যেটা জলে অদ্রাব্য, যেটা জলে গুলবে না, যেটা জলে অদ্রাব্য,
তবে এই অদ্রাব্য পদার্থই অদক্ষেপ নামে পরিচিত। এই অদ্রাব্য পদার্থটাই অদক্ষেপণ নামে পরিচিত, মানে যে পদার্থটা জলে গুলবে না সেই পদার্থটাই হচ্ছে অদক্ষেপণ নামে পরিচিত। যে সকল বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি হয় তাদের অদক্ষেপণ বিক্রিয়া বলে। যে সকল বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি হয় তাদের অদক্ষেপণ বিক্রিয়া বলে। ক্লিয়ার? সে সকল বিক্রিয়াকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। এবার এই অদক্ষেপণ বিক্রিয়াটা কি বলে? এই অদক্ষেপণ বিক্রিয়া কিসের বিক্রিয়া হয়? এখানে মনে রাখবে এই প্রতিস্থাপন বিক্রিয়া আয়নের বিনিময় হয়। এই যে কোশ্চেনগুলো আমি সাইডে লিখে দিচ্ছি এগুলো কিন্তু লিখে নেবে বইতে। একটা বই কিনে সুন্দর করে আমি যেভাবে নোটগুলো দিচ্ছি থিওরি, সেইভাবে নোটগুলোকে বানাতে থাকো লাইন বাই লাইন, তারপরে বারবার করে রিভিশন দাও, বোঝো। দেখো তোমাকে সায়েন্সে 25-এ গ্রুপ দিতে 25 তুমি পাবেই, টেকনিশিয়ানের 40 আউট অফ 40 তুমি পাবেই। তো একটু বুদ্ধি করে পড়াশোনা করো। তাহলে কি চাই এখানে? আয়নের বিনিময় হয়, আয়নের বিনিময় বিনিময় হয়। ক্লিয়ার হলো? এখানে আয়নের বিনিময় হয়, তাই দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়? আয়নের বিনিময় হয়। ওকে, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়? আয়নের বিনিময় হয়। হলো আয়নের বিনিময়। এবং এই যে বিক্রিয়া, এবার আমরা যদি বুঝবো অদক্ষেপণের যেটা একটা চিহ্ন হয়, অদক্ষেপণের একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা কি নিচের দিকে যদি অ্যারো থাকে, এই নিচে অ্যারো মানে এটা অদক্ষেপণ বিক্রিয়া। নিচে যদি অ্যারো থাকে সেটা হচ্ছে কি একটা অদক্ষেপণ বিক্রিয়া। নিচে যদি অ্যারো থাকে সেটা হচ্ছে একটা অদক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, নিচে অ্যারো মানে অদক্ষেপণ বিক্রিয়া। হলো? ক্লিয়ার? অদক্ষেপণ বিক্রিয়া দেখা, উদাহরণটা দিয়েছে, দেখো কি অদক্ষেপণ বিক্রিয়া। সোডিয়াম সালফেট নিয়েছে Na2SO4 এবং বেরিয়াম ক্লোরাইড নিয়েছে, এবং তৈরি হচ্ছে কি বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এর ফরম্যাটটা কি? এর ফরম্যাটটা লিখে নাও, ফরম্যাটটা লিখে নাও, ফরম্যাটটাই কিন্তু মেন, ফরম্যাটটা দেখেই কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায়। ফরম্যাট হচ্ছে এ, এর সাথে কি বিক্রিয়া করলো? বি হলো প্লাস সি হলো আর ডি, এ বি সি ডি। এবার এখান থেকে দেখো চেঞ্জ হয়ে যাবে, এ কার সাথে চলে যাবে? এ চলে যাবে ডি এর সাথে, এ ডি এর সাথে মিশে গেল, এবং বি পড়ে থাকলো সি এর সাথে, তাহলে বি পড়ে থাকলো সি এর সাথে। কনসেপ্ট হলো, এর ফর্মেট হচ্ছে এইটা, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এই যে এ আর বি, সি আর ডি, তাহলে এ চলে গেল ডি এর সাথে, এ চলে গেল ডি এর সাথে, এবং পড়ে থাকলো এই যে বি এস সি, বি এস সি এখানে চলে আসলো। ক্লিয়ার হলো? দেখো এখানে সেম সেম ফর্মেটে এটা তৈরি হয়েছে। সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড নিয়েছে, দেখো Na2SO4, দেখো Na2 কার সাথে যাবে? Cl2 এর সাথে যাবে, দেখো এ কার সাথে যাবে? ডি এর সাথে যাবে, তাহলে Na2 কার সাথে যাবে? Cl2 এর সাথে, দেখো NaCl হয়েছে, NaCl। এবং এই যে SO4 বি এর সাথে যাবে, তাহলে BaSO4 হয়েছে, দেখো BaSO4। এই যে বি সি এর সাথে হয়েছে, দেখো বি সি এর সাথে, BaSO4 তৈরি হলো, বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো এখানে। ঠিক আছে, এই যে অদক্ষেপণটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা অদ্রবণীয় লবণ, যেটা এখানে বলে দিয়েছে, যেটা জলে গুলবে না। এই অদক্ষেপণটা কি? এই অদক্ষেপণটা হচ্ছে একটা অদ্রবণীয় লবণ, অদ্রবণীয় লবণ। ক্লিয়ার? এটা একটা অদ্রবণীয় লবণ। কি বলছে দেখো, কেন এমন হয়? কোশ্চেন করছে কেন এমন হয়। বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ তৈরি হয় এবং SO4 2 মাইনাস, এই যে বললাম না আয়নের বিনিময় হয়, এই যে 2 মাইনাস এবং Ba2 প্লাস এর বিক্রিয়া দ্বারা, এর জন্যই হয় বিক্রিয়া দ্বারা। এবং অপর বিক্রিয়া পদার্থটি সোডিয়াম ক্লোরাইড, যা দ্রবণে থেকে যায়। যে কে থেকে যাচ্ছে? সোডিয়াম ক্লোরাইড, এইটা দ্রবণে থেকে যাচ্ছে, এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা দ্রবণে থেকে যায়। এরূপ বিক্রিয়া যেখানে, তাহলে কি বলছে? এরূপ বিক্রিয়া যেখানে বিক্রিয়াগুলোর মধ্যে আয়নের বিনিময় ঘটে এদের দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে। একদম হুবহু কিন্তু লাইন বাই লাইন কিন্তু কোশ্চেন চলে আসবে যে এখানে আয়নের বিনিময় ঘটে কোন দিকে, চারটে টাইপ দিয়ে বলে কোনটার মধ্যে আয়নের বিক্রিয়া ঘটে। তা তোমরা সহজে বলে দেবো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, এরকম এনসিইআরটিতে লেখাই আছে আয়নের বিনিময় ঘটে। ঠিক আছে, আয়নের বিনিময় ঘটে, এদেরকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে, এদেরকেই দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে। হলো ক্লিয়ার? এবার দেখো, এবার আর একটা রকম এই সেম এর একটা কাজ দিয়েছে, দেখো 1.2 এর, যে তোমরা এখানে একটা লেড নাইট্রেট ও পটাশিয়াম হাইড্রেট দ্রবণ মেশাও। সেখানে বর্ণ কিরূপ ছিল বলতে হবে, এর অদক্ষেপণ যৌগটির নাম বের করতে হবে, এবং বিক্রিয়ার সুমিত সমীকরণ কি। যেটাই অদক্ষেপণ যৌগ মানে কি, যেটা আমাদের দ্রবণের মধ্যে থেকে যাবে, অদ্রবণীয়, যেটা জলে আর গুলবে না, সেই জিনিসটা আমরা অদক্ষেপণ বলবো। দেখা যাক এই বিক্রিয়া কি অদক্ষেপণ। কি বলেছে? লেড নাইট্রেট নিতে বলেছে, লেড নাইট্রেট নিতে বলেছে, লেড নাইট্রেট। দেখো পিবি NO3 লেড নাইট্রেট, তার সাথে বলেছে কি পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, এর সাথে পটাশিয়াম আয়োডাইড নিলাম, নিয়ে তৈরি করতে বলেছে যৌগ। কি যৌগ তৈরি করতে বলেছে? পিবি লেড আয়োডাইড, লেড আয়োডাইড হলো। আর কি পড়ে থাকবে এখানে? পটাশিয়াম নাইট্রাইট পড়ে থাকবে, পটাশিয়াম নাইট্রাইট পড়ে থাকবে। হলো, এবার এখানে ব্যালেন্সিং করে দাও, 2 2, তাহলে 2 হলো, তাহলে 2 হলো, আর এখানে একটা 2 দিলে ব্যালেন্সিং কমপ্লিট।
তাহলে এটা তৈরি হলো। এবার এখানে অধঃক্ষেপণ হিসেবে কি পড়ে রয়েছে, দেখো অধঃক্ষেপণ হিসেবে পড়ে রয়েছে কি, এই জিনিসটা দেখো, দ্রবণে যেটা জলে গুলবে না, সেটা হচ্ছে এইটা পিবি। অধঃক্ষেপণ যৌগটির নাম কি, PbI2। এই যে লেড আয়োডাইড, এটাও অধঃক্ষেপণ হিসেবে পড়ে রয়েছে, এটা দ্রবণের জলে আর গুলবে না, লেড আয়োডাইড। ঠিক আছে। এবং অধঃক্ষেপণের কালার কি, এই দ্রবণের বর্ণটা কি, বর্ণটা মনে রাখবে হলুদ। এর যে কালার হয় সেটা কি, হলুদ। এই দ্রবণের কালার কি হয়, হলুদ হয়। এর কালার কি হয়, হলুদ হয়। ঠিক আছে, তাহলে কালার কি হলো, হলুদ। এবং এটা কি একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, অবশ্যই, ইয়েস, এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তার জন্যই তো আমার হচ্ছে এটা অধঃক্ষেপণ দ্রবণ তৈরি হচ্ছে, জলে আর গুললো না। তাহলে এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো তো। তাহলে দুটো আমরা টাইপ টোটাল কমপ্লিট করলাম, যে চারটে টাইপ, একটা সংযোজন বিক্রিয়া, একটা বিয়োজন বিক্রিয়া, একটা প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হলো। এই যে কাজগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভাবছো কাজগুলো ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু হুবহু কমন চলে আসবে। এবার নেক্সট আমরা পড়বো জারণ বিজারণ কি। আমরা ছোটবেলা থেকে শিখেছি জারণ কি বিজারণ কি, বলো তো জারণ কি বিজারণ কি। হ্যাঁ দাদা অবশ্যই, জারণ বিজারণ তো আমরা জানি, হ্যাঁ বলো। জারণ বিজারণ কি, জারণ কি আর বিজারণ কি। জারণ মানে যে অক্সিজেন গ্রহণ করে সেটাই হচ্ছে জারণ। তাহলে কি, যে অক্সিজেন গ্রহণ করে জারণ, আর যে অক্সিজেন ত্যাগ করে সেটাই বিজারণ। এইটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। এই অক্সিজেন যদি নেয় তাহলে এ জারণ, এ যদি অক্সিজেনকে ত্যাগ করে দেয় তাহলে এ হয়ে যাবে বিজারণ, সেটাই বিজারণ। কি বলছে, এছাড়াও আমরা জারণ বিজারণ কনসেপ্টের সাইডে লিখে দিই আমি জারণ আর বিজারণ। এছাড়াও আমরা তাহলে কি বলতে পারি, জারণ এবং বিজারণ, বিজারণ, জারণ এবং বিজারণ। তাহলে কি, জারণ কি, যদি অক্সিজেনকে গ্রহণ করে তাহলে জারণ, যদি অক্সিজেনকে বের করে দেয় তাহলে বিজারণ। এছাড়াও যদি হাইড্রোজেন এবং ইলেকট্রন নিয়েও কাজ হয়, এটা কি তোমরা জানো, যে হাইড্রোজেন যদি বের করে দেয় তাহলে জারণ, আর ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে জারণ। কিন্তু যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে বিজারণ, কিন্তু ইলেকট্রন গ্রহণ করলেও বিজারণ, ইলেকট্রন গ্রহণ করলেও বিজারণ। বুঝতে পারলে, তাহলে হাইড্রোজেন, এই দুটো কিন্তু এক্সট্রা জুড়লো এখানে, যে হাইড্রোজেন গ্রহণ করলেও জারণ, এই বিজারণ, সরি, হাইড্রোজেন গ্রহণ করলেও বিজারণ, এবং ইলেকট্রন বের করে দিলেও বিজারণ। গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করলে জারণ, ইলেকট্রন, সরি এখানে ভুল ভুল বলছি আমি। হাইড্রোজেন যদি ত্যাগ করে এবং ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সেটা জারণ, এবং হাইড্রোজেনকে যদি গ্রহণ করে এবং ইলেকট্রনকে যদি গ্রহণ করে তাহলে সেটা বিজারণ, এবং অক্সিজেনকে যদি গ্রহণ করে তাহলে জারণ, এবং অক্সিজেনকে যদি বের করে দেয় তাহলে বিজারণ। এটা আমরা ছোটবেলা থেকে জানি। তো এনসিইআরটিতে কি লেখা আছে দেখা যাক। বলছে কপার পাউডারের পৃষ্ঠতল কালো কপার অক্সাইড দ্বারা আবৃত হলো কেন, এই কালো পদার্থটি তৈরি হলো কেন। আমি তোমাদের আগেই বলেছি কপারের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে কপার কালো হয়। তাহলে এখানে কার সাথে বিক্রিয়া করেছে দেখো, এর কারণ হলো কপারের সাথে অক্সিজেনের যুক্ত হয়ে কপার অক্সাইড তৈরি হয়েছে। এই যে কপার, তার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, হিট দিয়েছে, কপার অক্সাইড তৈরি হয়ে গেছে, এই বিক্রিয়াটা, এই যে কপার অক্সাইডটা কালো হলো। তোমরা যদি উত্তপ্ত পদার্থটির কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠাও, এবার হাইড্রোজেন গ্যাস পাঠানো হচ্ছে এবং পৃষ্ঠতলের কালো আস্তরণটি বাদামি বর্ণ ধারণ করে, তাহলে যদি এই যে কপার অক্সাইড এর ভেতরে যদি হাইড্রোজেন দিয়ে গ্যাস পাঠানো হয় তাহলে বাদামি বর্ণ ধারণ করে। তার কারণ তখন বিপরীতমুখী বিক্রিয়াটিও সংঘটিত হয়, কারণ তখন বিপরীতমুখী বিক্রিয়াটিও সংঘটিত হয় এবং কপার উৎপন্ন হয়, এবং কি হয়, কপার উৎপন্ন হয়, বিপরীতমুখী বিক্রিয়াটি সংঘটিত হয় এবং কপার উৎপন্ন হয়। তাহলে কপার অক্সাইড তার সাথে যদি হাইড্রোজেন জোড়ে তাহলে কি হলো, হিট দিলাম, দিয়ে কপার থেকে জল তৈরি হয়ে গেল। এটা কি বর্ণ হলো, বাদামি বর্ণ ধারণ করলো হাইড্রোজেনের সাথে জুড়ে এই কপারের। রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পদার্থ যদি অক্সিজেন গ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পদার্থ যদি অক্সিজেন গ্রহণ করে তখন বলা হয় যে পদার্থটি জারিত হয়েছে, তখন বলা হয় কি পদার্থটি জারিত হয়েছে। এবং রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পদার্থ যদি অক্সিজেন বর্জন করে তখন বলা হয় যে পদার্থটি বিজারিত হয়েছে। সেটা আমি তোমাদের প্রথমেই বলেছি, রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি কোনো পদার্থ জারিত হয় তাহলে সেটা জারণ হয়েছে, এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি পদার্থ বিজারণ করে অক্সিজেনকে তাহলে সেটা বিজারিত হয়েছে। এবার আমরা জানবো যে জারণ বিজারণ একসাথে একই সাথে ঘটে সেই বিক্রিয়াকে বলে রেডক্স রিয়াকশন। ঠিক আছে, বা জারণ বিজারণ বিক্রিয়া যদি একসাথে ঘটে, এই যে জারণ বিজারণ বিক্রিয়া যা রিডক্স রিয়াকশন নামে পরিচিত, রিডক্স বিক্রিয়া নামে পরিচিত জারণ বিজারণ। কি দেখানো, দেখো এখানে কপার নিয়েছে, কপার অক্সাইড এবং হাইড্রোজেন নিয়েছে। দেখো কপার থেকে অক্সিজেন কি হলো, বর্জন হয়ে কপার তৈরি হলো। অক্সিজেন যদি বর্জন করে তাহলে সে বিজারণ, তাহলে এই জায়গার থেকে এই যে লাইনটা হলো তাহলে কি বিজারিত হলো,
এবং হাইড্রোজেন অক্সিজেনের সাথে জুটছে, তার জন্য কি হলো, হাইড্রোজেন জারণ হলো। দেখো একই বিক্রিয়ায় একজন অক্সিজেনকে সাথে জুটছে এবং একজন অক্সিজেনের সাথে ত্যাগ করছে, তাহলে এইরূপ বিক্রিয়া যখন হবে সেই বিক্রিয়াকে আমরা বলবো রেডক্স বিক্রিয়া। কি বলছে, কপার অক্সাইডে অক্সিজেন বর্জন করে বিজারিত হয়েছে। অন্যভাবে বলা যায় বিক্রিয়ায় একটি বিক্রিয়ক যখন জারিত হয় তখন বিক্রিয়াটি বিজারিত হয়, এরূপ বিক্রিয়াকে জারণ বলা হয়। হ্যাঁ, কপার অক্সাইড বিজারিত হয়ে কি কপারে পরিণত হয়েছে, তখন এটা কি বিজারণ হয়েছে, এবং হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন জুড়েছে, এই যে হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন জুড়েছে, এই কপার ছিল, কপার অক্সাইড সঙ্গে হাইড্রোজেন ছিল, এখান থেকে কি হয়েছে, এখান থেকে কি হয়েছে, এখান থেকে দেখো এই কপার আলাদা হয়ে গেছে, হয়ে কি করেছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন জুড়ে গেছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন জুড়ে গেছে। তাহলে এই যে লাইনটা টানলাম এখান থেকে কি অক্সিজেন ত্যাগ করেছে, মানে কি হয়েছে, বিজারণ। অক্সিজেন ত্যাগ মানে বলে দিয়েছি বিজারণ, অক্সিজেন ত্যাগ মানে বিজারণ। এখান থেকে এই যে লাইনটা এসেছে এটা কি করেছে, জারণ হয়েছে। অক্সিজেন জুড়েছে মানে কি জারণ, অক্সিজেন জোড়া মানে জারণ, অক্সিজেন ত্যাগ করা মানে বিজারণ। এই রেডক্স বিক্রিয়ার আরো কয়েকটা উদাহরণ দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষা আছে। এই যে উদাহরণগুলো দেখো, জেডেনও জিঙ্ক অক্সাইড সাথে কার্বন নিয়ে জেডেন প্লাস কার্বন, তাহলে কে জারণ হলো কে বিজারণ, এই যে এখানে কে হয়েছে, এই যে জেডেনও প্লাস কার্বন এর সাথে বিক্রিয়া করে কি হয়েছে, জেডেন প্লাস কার্বন মনোঅক্সাইড। এই সিও মানে কি কার্বন, লিখে নাও মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মনো অক্সাইড, কার্বন মনোঅক্সাইড। এখানে কে জারণ হয়েছে কে বিজারণ হয়েছে বলো। দেখো আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক থেকে অক্সিজেন কি হয়েছে, ত্যাগ হয়েছে। জিঙ্ক থেকে যদি কোনো জিনিস থেকে অক্সিজেন ত্যাগ হয় তাহলে সেই জিনিসটা কি হয়, অবভিয়াসলি বিজারণ হয়। অক্সিজেন ত্যাগ হয়ে গেছে মানে বিজারণ হলো। এবং দেখো কার্বন থেকে অক্সিজেন কি হয়েছে, জুড়েছে কার্বনে গিয়ে, তাহলে কি হলো, অক্সিজেন জোড়া মানে কি হয়, জারণ। অক্সিজেন জোড়া মানে তো আমাদের জারণ, অক্সিজেন জোড়া মানে কি হলো, জারণ হলো। অক্সিজেন জোড়া মানে কি হলো, জারণ হলো। এই যে জারণ হলো এখানে, তাহলে কি জিঙ্ক বিজারিত হলো এবং কার্বন জারিত হলো মানে জারণ হলো। নেক্সট দেখো আরেকটা উদাহরণ দিয়েছে, MnO2 প্লাস সঙ্গে দিয়েছে কি HCl, MnCl2 হলো প্লাস H2O হলো, Cl2 হলো, এখানে কি হলো, এখানে এই MnCl এর কি হলো, এখানে অক্সিজেন ত্যাগ করেছে মানে কি হলো, বিজারণ হলো। তাহলে এই বিক্রিয়াগুলো তো জারণ বিজারণ একই সাথে করছে, তার জন্য রিডক্স রিঅ্যাকশন বলা হচ্ছে, বিজারণ হলো। এবং দেখো এই যে H2O, এই যে Hটার সাথে এর কি হলো, জারণ হলো, এর কি হলো, জারণ হলো। এবং Cl2 এই সাইডে গিয়ে পড়ে আছে, যে অক্সিজেন ত্যাগ করবে তাকে সিম্পল হিসেব, সে হচ্ছে জারণ, এবং যে অক্সিজেন গ্রহণ করবে সে হচ্ছে জারণ, এবং যে অক্সিজেন ত্যাগ করবে সে হচ্ছে বিজারণ। ওকে, ক্লিয়ার হলো। এছাড়া এখানে আর একটা কনসেপ্ট পরীক্ষা আছে, যদি বলে দেয় যে বিজারণ এজেন্ট, একটা এজেন্ট বলে একটা ওয়ার্ড হয়, কি বলে একটা ওয়ার্ড হয়, কি বলে একটা ওয়ার্ড হয় বলো, এজেন্ট বলে একটা ওয়ার্ড আসে, এজেন্ট, এজেন্ট বলে একটা ওয়ার্ড আসে, এজেন্ট, এই যে এজেন্ট, এখানে এজেন্টের আগে যদি লেখা থাকে বিজারণ এজেন্ট, কি এজেন্ট, বিজারণ এজেন্ট। আর একটা এজেন্ট লেখা থাকতে পারে জারণ এজেন্ট, আর একটা কি লেখা থাকতে পারে, জারণ এজেন্ট। মনে রাখবে কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসে। বিজারণ এজেন্ট মানে কি, বিজারণ এজেন্ট মানে জারণ, বিজারণ এজেন্ট মানে কি হবে, জারণ হবে, যেটা জারণ সেটা বিজারণ এজেন্ট। এবং জারণ এজেন্ট মানে কি, জারণ এজেন্ট মানে বিজারণ, যেটা বিজারণ সেটা হচ্ছে জারণ এজেন্ট। তার মানে কি হলো, তার মানে হলো স্যার বা দাদা, তার মানে হচ্ছে যদি আমি অক্সিজেনকে ত্যাগ করি তার মানে জারণ এজেন্ট, ঠিক না দাদা, তুমি তো এক্ষুনি বললে যেটা বিজারণ এজেন্ট, আর এক্ষুনি বললে যেটা বিজারণ। হ্যাঁ এটা বিজারণ, কিন্তু যখন এজেন্ট শব্দটা ইউজ করবে জারণ এজেন্ট তখন হয়ে যাবে এটা জারণ এজেন্ট। যখন অক্সিজেন ত্যাগ করছে তখন হচ্ছে জারণ এজেন্ট মানে বিজারণ, এবং যখন অক্সিজেনকে গ্রহণ করছে তখন আমরা কি জানি, তখন আমরা জারণ জানি। জারণ মানে যদি এজেন্ট লেখা থাকে তখন হবে এটা বিজারণ এজেন্ট, যদি অক্সিজেনকে গ্রহণ করে তখন হবে বিজারণ এজেন্ট। এই যে অক্সিজেন গ্রহণ, বিজারণ এজেন্ট মানে জারণ, ঠিক আছে, কনসেপ্টটা বুঝে নাও। এবং যখন অক্সিজেনকে ত্যাগ করছে তখন জারণ এজেন্ট, তার মানে বিজারণ হলো। এখানকার কনসেপ্টটা এজেন্ট ওয়ার্ডটা লেখা থাকলে একে অপরের উল্টো হয়, মানে অক্সিজেন গ্রহণ করা মানে জারণ হবা, কিন্তু আমি যখন এজেন্ট শব্দটা লেখা থাকবে তখন সেটা উত্তর দেবো বিজারণ এজেন্ট, জারণ মানে বিজারণ এজেন্ট আর বিজারণ মানে জারণ এজেন্ট হলো। জাস্ট এটাটুকু জানলে হয়ে যাবে এখান থেকে, আর কিচ্ছু জানার নেই। এবার দেখো প্রত্যেকের জীবনে জারণ ও প্রক্রিয়ার প্রভাব কি। অবক্ষয়, যেগুলো আমাদের ক্ষয় হয়, লোহা টোহা দেখা যায়, অবক্ষয় বা কোরোশন পরীক্ষা আসে। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে লোহার তৈরি দ্রব্যগুলো যখন নতুন থাকে তখন চকচকে থাকে,
কিন্তু কিছুদিন বাদের জন্য রেখে দিলে এদের উপর বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে। আমি কালারগুলো কিন্তু মনে রাখবে, বাদামি বর্ণের আস্তরণ, নীল বর্ণের আস্তরণ, হলুদ, এইগুলো কিন্তু পরীক্ষা আসবে। এই প্রক্রিয়াটিকে সাধারণত বলা হয় লোহার মরিচা ধরা। অন্যান্য কিছু ধাতু এভাবে বিবর্ণিত হয়ে যায়। কপার এবং সিলভারের উপর কিরূপ আস্তরণ পড়ে? তোমরা কি এটা লক্ষ্য করেছো, যখন কোনো ধাতু চারপাশের জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদির মতো পদার্থ দ্বারা আক্রান্ত হয় তখন পদার্থটি ক্ষয়প্রাপ্ত হয় এবং এই পদ্ধতিকে বলা হয় অবক্ষয়। ঠিক আছে, এটা কি কি দ্বারা আক্রান্ত হলো? ধাতুর চারপাশে জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদির মতো আক্রান্ত। সিলভারের উপর কালো আস্তরণ এবং কপারের উপর সবুজ আস্তরণ হলো অবক্ষয়ের আরো কিছু উদাহরণ। তাহলে লোহার উপরে কি দেই আমরা? লোহার উপরে কি গ্যালভানাইজেশন করি না আমরা? গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন কিসে করি? লোহার উপরে জিঙ্কের প্রলেপ লাগাই। জিঙ্কের প্রলেপ প্রলেপ লাগানো প্রলেপ লাগানো এটাই হচ্ছে গ্যালভানাইজেশন। ঠিক আছে, বা কি বলছে অবক্ষয়ের, দেখো নেক্সট কি বলছে, অবক্ষয়ের কারণে ধাতু তৈরি, বিশেষত লোহার তৈরি নানা পদার্থ, গাড়ির কলরব, সেতু, লোহার রোলিং জাহাজ ইত্যাদির ক্ষয় ঘটে এবং লোহার অবক্ষয় একটা উদ্বেগজনক সমস্যা। প্রতি বছর নষ্ট হয়ে যাওয়া লোহার দ্রব্য সামগ্রী পরিবর্তন করার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। তাহলে আমরা যদি বলি যে মোর্চের সংকেতটা কি আমরা লিখি, তাহলে কি লিখে চলি? জলীয় দ্রব্য, তাহলে অক্সিজেন নিলাম প্লাস আয়রন নিলাম, সঙ্গে কি করলাম? সঙ্গে জল যোগ করলাম। জল যোগ করে এখানে দেখো Fe2O3 জল, এটা হচ্ছে কি জং বা মোর্চের সংকেত। এটা হচ্ছে কি জং বা মোর্চের সংকেত। এইটা পরীক্ষায় কিন্তু এটাও আসে যে জং বা মোর্চের সংকেত কি হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে কি কি করে বাদামি বর্ণের আস্তরণ, তাহলে কি সিলভারে কি হয় কালো বর্ণের আস্তরণ এবং কপারের উপর সবুজ বর্ণের আস্তরণ পড়ে, এগুলো কিন্তু মনে রাখবে। এবং দুর্গন্ধতা বা র্যান্সিডিটি কি? র্যান্সিডিটি হচ্ছে অনেক সময় ঘরে ফেলে রাখা চর্বি বা তেলযুক্ত খাবারের স্বাদ তোমরা কি আস্বাদন করেছো? চর্বি বা তেলযুক্ত জারিত হয়ে পচে যায়, এদের গন্ধ বা স্বাদ পরিবর্তন হয়। সাধারণত জারণ কার্যে বাধাদানকারী অ্যান্টি অক্সিডেন্ট পদার্থগুলিকে চর্বি বা তেলযুক্ত খাবারে যোগ করা হয়। মানে জারণ হতে দিলেই, মানে অক্সিজেনকে যদি জুড়তে দেওয়া হয় তাহলে সেটা পচে যাবে বা জারিত হবে। জারিত হয়ে যাওয়া মানে পচে যাওয়া, তাতে গন্ধ হবে। ঠিক আছে, এই জন্য খাবারকে বাইরুদ্ধ পাত্রে রাখলে জারণ কার্যটি খুব ধীরে ধীরে সংঘটিত হয়। তোমরা কি জানো চিপসের প্যাকেটে কিসের গ্যাস রাখা হয়? নাইট্রোজেনের গ্যাস রাখা হয়, যার জন্য ওটা জারিত যাতে না হয় নাইট্রোজেন গ্যাস পুরো দেওয়া হয় চিপসের প্যাকেটের মধ্যে। চিপসের জারণ প্রক্রিয়া রোধ করার জন্য চিপসের প্যাকেটে সাধারণত নাইট্রোজেনের মতো গ্যাস দ্বারা পূর্ণ রাখা হয়। তো এখানেই তোমাদের এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ শেষ হলো। এই চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট হয়ে গেল থিওরি ক্লাস। এবং এর যে এমসিকিউগুলো ইজি, এগুলো করানোর কিছুই নেই, তোমরা একবার দেখবে এবং পিওআইকিউ লাগাবে। পিওআইকিউ লাগালে তোমরা 90% কোশ্চেনকে সলভ করতে পারবে পিআইকিউ থেকে। আমি যেভাবে পড়াচ্ছি এনসিইআরটি তোমরা 90% পড়াতে পারবে। পুরো থিওরিটা তোমরা শুধু পড়ো ফ্রিতে, পুরো ফ্রি। আমি প্রতিটা চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট সব আমি থিওরি ফ্রি ইউটিউবে করিয়ে দেবো। তোমরা শুধু ক্লাসটাকে করে যাও, লাইভে এসে আমার সাথে থাকো এবং ক্লাসটা করে যাও, দেখবে ভালো তোমাদের লাগবেই। ঠিক আছে, এবং তোমরা সায়েন্সটাকে খুব সহজভাবে বুঝতে পারছো, খুব সহজভাবে। আমি খুব ভেঙে ভেঙে একদম আস্তে আস্তে বোঝাচ্ছি, প্রতিটা লাইনকে ক্লিয়ার করছি। ঠিক আছে, অলরেডি আমাদের চ্যানেলে অ্যাসিড বেসড এবং সল্ট করিয়ে দেওয়া হয়েছে, অম্ল ক্ষার এবং লবণ। তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নেবে সবাই। এবং তারপরে সেকেন্ড ক্লাস করালাম আমরা কি, সেকেন্ড চ্যাপ্টার করাচ্ছি রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ ক্লাস 10। দুটোর ক্লাস 10-এর চ্যাপ্টার কমপ্লিট হলো কেমিস্ট্রির। এবার আমরা নেক্সট ক্লাস করব কোষ। নেক্সট ক্লাস করব আমরা কি কোষ, যেটা ক্লাস 9-এ আছে বায়োলজির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরীক্ষায় হুবহু কোশ্চেন আসছে ওখান থেকে প্রতি শিফটে, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই কোষ বায়োলজির। সেই 9-এর কোষটা করব এবার নেক্সট ক্লাসে এসে আমরা। তাহলে অলরেডি দুটো ক্লাস আমাদের ডান হলো, দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম ফ্রিতে ইউটিউবে তোমাদের জন্য। তোমরা ভালো করে ক্লাসটা করো এবং প্রস্তুতি নাও। আশা করি রেলের একটা চাকরি তোমার নামে, একটা সিট তোমার নামে হবেই। আর সায়েন্সে ফুল মার্কস তুলতে হবে, যে হারে কম্পিটিশন বাড়ছে সায়েন্সের নম্বর, সায়েন্স বলো, ম্যাথ, জিআই, রিজনিং, এই তিনটে সাবজেক্টের উপর নিজের পাকাড় বানাও, ফুল মার্কস তোলার চিন্তা করো এই তিনটে সাবজেক্ট। তাহলে রেলে তুমি চাকরি পাবে, না হলে কিন্তু পাবে না। জিকের ভরসায় কিন্তু রেলে চাকরি পাওয়া খুব চাপ হয়ে যাবে, কারণ জিকেটা ম্যাক্সিমামটা কারেন্ট অ্যাফেয়ার্স করে দিয়েছে।
আর সায়েন্সের কিভাবে প্রিপারেশন নেবে সেই নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আমি আপলোড করব, যে সায়েন্সে কি কি চ্যাপ্টার এনসিইআরটি থেকে বাদ চলে গেছে সেই নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও করে দেবো আমি তোমাদের। ওই চ্যাপ্টারগুলোকে আর পড়তে হবে না, পুরো এনসিইআরটি থেকে বাদ হয়ে গেছে। এবং সায়েন্সের প্রিপারেশন কিভাবে করবে পুরো ক্লিয়ারিটি আমি তোমাদের দিয়ে দেবো, সায়েন্স কিভাবে পড়তে হয়, সায়েন্স কিভাবে বুঝতে হয়। আর তোমরা যদি চাও ম্যাথ এবং জিআইয়েরও আমি টোটাল একটা কিভাবে কিভাবে পড়তে হবে সেই রোড ম্যাপ আমি একটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও। ওকে, তাহলে আজ তাহলে এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।